আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এদের যে বাকি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা শুরুতেই রয়েছে অর্থনৈতিক সেবা কিভাবে সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করে। তো অর্থনৈতিক সেবা প্রদান করার মাধ্যমে সরকার আয় করে, যা সরকার আয় বৃদ্ধিতে সহায়তা করে। যেমন হচ্ছে ধরেন এখানে বলা আছে পর্যটন, তা হচ্ছে প্রমোদ সেবা, ব্যাংকিং, ভ্রমণ ইত্যাদির মাধ্যমে জনগণকে সেবা প্রদান করা থাকে। তারপর হচ্ছে আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, তারপর হচ্ছে বীমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতিসমূহের অডিট স্কিম, তারপর হচ্ছে আপনার সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতির মাধ্যমে সরকার একদিকে জনগণকে অর্থনৈতিক সেবা প্রদান করে, তেমনি অন্যদিকে অর্থ আয় করে থাকে। এভাবে বিভিন্ন অর্থনৈতিক সেবা সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। অর্থাৎ আমরা সেবা গ্রহণ করার বিপরীতে বিভিন্ন ধরনের বা বিভিন্ন পরিমাণে অর্থ সরকারকে দিয়ে থাকি। তো এর মাধ্যমে কি হয়, সরকার একদিকে যেমন আমাদেরকে অর্থনৈতিক সেবা দিচ্ছে, ঠিক একইভাবে আমরা তার বিপরীতে কিছু অর্থ দিয়ে কী করতেছি, সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করতেছি। ব্যাংককে কেন ঋণের কারবারি বলা হয়? তো ব্যাংক মূলত কাজ করে হচ্ছে ঋণ নিয়ে। তারা একদিকে হচ্ছে আমানত সংগ্রহ করে, অন্যদিকে হচ্ছে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হচ্ছে ঋণ প্রদান করে। তো এইভাবে হচ্ছে মুনাফা সুদের যে পার্থক্যের হার, যাদের কাছ থেকে টাকা নিচ্ছে আমানত তাদেরকে কম সুদ দিয়ে, আবার হচ্ছে যাদেরকে ঋণ দিচ্ছে তাদের থেকে বেশি সুদ আদায় করে ঋণের পার্থক্যের মাধ্যমে কি করে, তারা হচ্ছে মুনাফা অর্জন করে এবং ঋণ নিয়ে যেহেতু কাজ কারবার করে, যার কারণে এদেরকে কি বলা হয়, ঋণ কারবারি বলা হয়। ঋণ প্রদান করে জনসাধারণ এক্ষেত্রে তাদের আয় উদ্ধৃত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। ব্যাংক জনসাধারণের এই অর্থ গচ্ছিত রাখে। গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, তারপর হচ্ছে ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায় কী করেন, বেশি সুদে কী করে, ঋণ প্রদান করে। মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে আছে, তাই ব্যাংককে বলা হয় ঋণের কারবারি। কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? এটার কারণ হচ্ছে যখন কোনো ব্যাংক তারল্যজনিত বা অন্য কোনো কারণে যদি সমস্যার সম্মুখীন হয়, কারো কাছ থেকে যদি ঋণ না পায়, তখন সর্বশেষ ভরসা হিসাবে হচ্ছে সে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে, তাকে ঋণ দেয়। কোনো ব্যাংক যদি তাকে ঋণ নাও দেয় বা দিতে অস্বীকার করে বা না দেয়, তখন কি করেন, কেন্দ্রীয় ব্যাংক তাকে ঋণ দেয়। যার কারণে সর্বশেষ ব্যক্তি হিসাবে বা প্রতিষ্ঠান হিসাবে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ দেয়, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের অপর একটি নাম হচ্ছে ঋণের ঋণদানের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন? তো আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক। আবারও বলতেছি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক। সে হচ্ছে বিভিন্ন ব্যাংকে নতুন করে অনুমোদন বা তাদেরকে তদারকি সব বিভিন্ন ধরনের হচ্ছে গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পাদন করে। তো দেখা যায় যখন ব্যাংকের মধ্যে এক ব্যাংকের থেকে অন্য ব্যাংকের যে বিভিন্ন ধরনের লেনদেন বা দেনা পাওনা সংগৃহীত হয়, তখন এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই অডিট বা হচ্ছে বিভিন্ন হিসাব নিকাশ করে থাকে তাদের নিয়ে। ঠিক আছে, ব্যাংকের যে দেনা পাওনাগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে কাজ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যার কারণে এই হিসাব নিকাশ করার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় হচ্ছে নিকাশঘর। কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন? তো সকল ব্যাংকের অভিভাবক বলা হয়, অভিভাবক বলতে কী বোঝায়, গার্ডিয়ান বোঝায়, মা বাবা বোঝায়, এরকম যে হচ্ছে মা বাবা কী করে, সন্তান জন্মদান করে। তো ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক কী করে, তার অনুমোদন বা অনুমতি সাপেক্ষে কী করে, বিভিন্ন ব্যাংকে সে অনুমতি প্রদান করে। যার কারণে বলা হচ্ছে কি, কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক। সে যদি অনুমতি না দেয়, অনুমোদন না দেয়, তাহলে কি হবে না, অন্য কোনো ব্যাংক সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। যার কারণে তাদেরকে বলা হয় কি, অভিভাবক। ঠিক আছে, তো এছাড়াও আরও অন্যান্য ধরেন তাদেরকে তদারকি করা, বিনিময় হার ঠিক করা বা ইত্যাদি আরও দেখাশোনা সংক্রান্ত কাজ করে থাকে। এই যে অভিভাবকের দায়িত্ব পালন করতেছে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের অভিভাবক। পরবর্তীতে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। তো ঋণ নিয়ন্ত্রণ করার একটি হচ্ছে, আপনি ধরেন সুদের হার, ধরেন আপনার সুদের হার কম থাকলে ঋণের মাত্রা একরকম হবে, সুদের হার বেশি থাকলে ঋণের মাত্রা এরকম একরকম হবে। তো এই সুদের হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বা বিনিময় হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে সরকার কী করে, এই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কী করে, তার আয়ত্তে নিয়ে আসে। এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক সমূহের জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে পারে। ধরেন কেন্দ্রীয় ব্যাংকের জমার পরিমাণ, কোনো ব্যাংকের জমার পরিমাণ হতে পারে সেটা 100 কোটি টাকা। দেখা যাচ্ছে বাজারে অর্থের যোগান বেশি হয়ে গেছে, তখন এই যে জমার পরিমাণ এটা যদি বাড়িয়ে 500 কোটি করা হয়, তখন কি হবে, সরকারের এই 400 কোটি টাকা অতিরিক্ত রাখার কারণে তার ঋণ প্রদান করার ক্ষমতা কমে যাচ্ছে। তখন কি হবে, অটোমেটিকলি বাজারে অর্থের যোগান কমে আসবে।
আবার ধরেন হচ্ছে 500 কোটি টাকা জমা রাখছে, এখন বাজারে অর্থের যথেষ্ট পরিমাণ যোগানের ঘাটতি রয়েছে, তখন ব্যাংক চাইলে কী করতে পারে, সেটা হ্রাস করে 100 কোটি নিয়ে আসতে পারে, তখন সে অতিরিক্ত আরও 400 কোটি টাকা ঋণ সরবরাহ করতে পারে। অর্থাৎ জমার পরিমাণ হ্রাস করলে কি হচ্ছে, ঋণের পরিমাণ বা ঋণ প্রদান করার সক্ষমতা কি বাড়তেছে। তো যার কারণে কি হয়, এভাবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বলা হচ্ছে কর্মসংস্থান বলতে কি বোঝায়। তো বলতে বোঝায় নিজ কর্মসংস্থান, মানে হচ্ছে কাজের জায়গা। তো বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্যের জায়গায় কাজ না করে নিজের কর্মসংস্থান, নিজের কাজের ক্ষেত্র নিজেই সৃষ্টি করে, তখন সেটাকে বলা হচ্ছে স্বকর্মসংস্থান। বলা হচ্ছে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানে হয়ে কাজ না করে নিজের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কাজ করা হলো স্বকর্মসংস্থান। স্বাধীনভাবে একজন কর্মক্ষম কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকলে তখন তাকে আত্মকর্মসংস্থান বলে। তো এই হচ্ছে এই অধ্যায় থেকে যে বাকি যে অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।